সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ৭৫-এর ৩রা নভেম্বর জেলখানায় জাতীয় ৪ নেতাকে হত্যার ২৮ বছর পর মামলা দায়ের, ৩৪ বছর পর বিচারিক আদালতের রায়। কিন্তু দীর্ঘদিনেও কার্যকর করা যায়নি সে রায়। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রায় হয়েছে, বিচার হলো কি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আছেন AKM শহীদুল হক, সাবেক IGP, বাংলাদেশ পুলিশ, এবং সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। জেল হত্যার মধ্য দিয়ে দেশে সাম্প্রদায়িক রাজনীতির উত্থান, রায় কার্যকর হবেই, ছাড় পাবে না কুশীলবরাও, আওয়ামী লীগ নেতাদের হুঁশিয়ারি। পলাতক আসামিদের ফেরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা, জলবায়ু উদ্বাস্তুর দায় উন্নত বিশ্বের, বললেন শেখ হাসিনা। তারেক রহমানের বিরুদ্ধে লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সরকারের মদদে অপপ্রচার, দাবি মির্জা ফখরুলের। আপিল নিষ্পত্তির আগেই যশোরে 2 আসামির ফাঁসি কার্যকর, উচ্চ আদালতে চাঞ্চল্য, বিচার বিভাগীয় তদন্তের দাবি পরিবারের। এবং আবারও সীমান্তে বাংলাদেশি হত্যা, সিলেটের কানাইঘাটে বিএসএফের গুলিতে নিহত 2, অবৈধ প্রবেশকালে হত্যা বলে ধারণা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম রায় হয়েছে, বিচার হলো কি। আমরা 3রা নভেম্বর জেল হত্যাকাণ্ডের কথা বলছি এবং এরপরে সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ঘটেছে বলে আওয়ামী লীগ মনে করে। আসলেই জাতীয় 4 নেতাকে হত্যা, তার আগে বঙ্গবন্ধুকে হত্যা, এরপরে দেশের পরিস্থিতিগুলো কেমন হয়েছিল, কেমন তৈরি করা হয়েছিল, এসব আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। শুরুতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আপনি যে বললেন রায় হয়েছে, বিচার হলো কি, আমি বলবো কোনোটাই হয়নি। আচ্ছা, কেন ব্যাখ্যা করবেন? কারণ নিম্ন আদালতে, ট্রায়াল কোর্টে 4 জনের বিরুদ্ধে অত্যন্ত কংক্রিট এভিডেন্স ছিল। সেই ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম, তাহিরউদ্দিন ঠাকুর এবং নুরুল ইসলাম। তারা কিভাবে খালাস পেল? আমি একজন আইনজ্ঞ হিসাবে, একজন এই দেশের সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি হিসাবে আমি তো এর জবাব পাই না। কিন্তু তার চেয়েও বড় কথা, তাদের যখন খালাস দেওয়া হলো, তাদের খালাসের বিরুদ্ধে কেন আপিল করা হলো না? বুঝলেন, প্রথম তো আপনার এটা ৭৫ সনের 4 নভেম্বরে কিন্তু সেই সময় যে প্রিজন বিভাগের যে ডিআইজি ছিলেন আব্দুল আউয়াল সাহেব, উনি কিন্তু সেদিনই মামলা করেছেন, সেদিনই এজাহার করা হয়েছে, 4 তারিখে এজাহার করা হয়েছে। তারপরে 21 বছর, মানে এই বঙ্গবন্ধু কন্যার সরকার না আসা পর্যন্ত তারা মামলাই করেনি। বিচারহীনতার চরম এবং নিকৃষ্টতম, আমি বলবো সারা পৃথিবীর নিকৃষ্টতম উদাহরণ হলো এই 15ই আগস্টের বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার না করা এবং এই আপনার জেল হত্যা বিচার না করার। তাদের কোনো আছে এই ব্যাপারে? তাদের কোনো ব্যাখ্যা আছে যে কেন মামলাটা করলো না? তারা বড় বড় কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, আপনার আইনের শাসনের কথা বলে। কোথায় ছিল তাদের এই সব 21 বছর তাদের এইসব মির্জা ফখরুল এবং তার তাবেদার বাহিনীর কথাবার্তা? কেন তারা করেনি? তারা যে বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি করে গেল, সেটি তো চলল আমাদের 1998 সালে যখন এই সরকার আসলো, প্রথম এটি শুরু হলো। এবং তারপরেও যেটা আমরা দেখলাম, এই 4 জনকে খালাস দিল। আমি তো পুরো রায় পড়েছি, পড়ার সুযোগ হয়েছে, যেহেতু আমি বঙ্গবন্ধু হত্যা মামলায় প্রসিকিউশন টিমের একজন ছিলাম। তাদের বিরুদ্ধে কংক্রিট এভিডেন্স আছে, এই 4 জন, এই ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম, তাহের ঠাকুর এবং নুরুল ইসলাম। তাহলে স্যার, আমার এখানে প্রশ্ন, আপনি একজন আইনজ্ঞ হিসেবে মনে করছেন যে তাদের বিরুদ্ধে কংক্রিট এভিডেন্স আছে, তাহলে পরে রায়ে তারা খালাস পেল কিভাবে? এই জায়গাটা দুটো প্রশ্ন। রায়ে কি করে খালাস পেল? তার মধ্যে এখানে তো এখন আমাকে মুখ খুলতে হচ্ছে। বিচারপতি 2 জন বিএনপি মানা বিচারপতি, আমি নাম উল্লেখ করতে চাই না, কিন্তু সারা দেশ জানে তারা কারা। তারা কিভাবে সবাইকে খালাস দিয়ে দিল হাইকোর্টে? এটা যখন এদের সাজা দিল
কয়েকজনকে সাজা দিয়েছিল নিম্ন আদালত। হাইকোর্টে যখন আসলো, নাম বলেই ফেলি, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আতাউর রহমান খান, দুইজনই বিএনপি ঘরানার বিচারপতি। আমার বলতে কষ্ট হচ্ছে যে একজন বিচারপতি আবার তার ঘরানা কি করে হয়, কিন্তু তারা যে বিএনপি ঘরানার, তারা নিজেরা প্রমাণ করেছে একাধিকবার। তারা ওই শুধু ইসেকে রেখে, মুসলিমউদ্দিনকে রেখে সবাইকে খালাস দিয়ে দিল। এইটা কি করে হয়? আমার একটা প্রশ্ন, যে বিচারপতি আপনি বলছেন যে ঘরানার, তাহলে পরে সর্বোচ্চ আদালতের বিচারপতিরা যখন ঘরানা বিভক্ত হয়ে যান, তাহলে ন্যায় বিচার মানুষ ন্যায় বিচার তাই হয়েছে তো, বাস্তবতা তো তাই। তারা ঘরানায় বিভক্ত হয়ে শুধু ওই মুসলিমউদ্দিনকে রেখে সবাইকে খালাস দিয়ে দিল, যেটা আমাদের দেশের বিচার বিভাগের ইতিহাসে একটি নিকৃষ্টতম ঘটনা হিসেবে সারা জীবন বিবেচিত হবে। ধন্যবাদ স্যার। শহীদ ভাই, আপনার সঙ্গে যুক্ত হতে চাই একটি বিষয়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী যে বিষয়টি বলছেন যে কংক্রিট এভিডেন্স আছে, তো তারপরেও হয়তো ওনার দাবি যে বিচারকরা পক্ষপাত দুষ্ট, কিংবা আবার ব্যাপারটা এরকম হতে পারে হয়তো বা তাদের পক্ষ থেকে, যারা বিচারটি করেছেন তাদের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থন হয়তো বলা হতে পারে যে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ পায়নি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ইত্যাদি, দুই রকম বক্তব্য তো আসতে পারে। কিন্তু বিচারকরা যখন বিচারটি করেন, সেটা হচ্ছে প্রথমত আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করে যে চার্জশিটটি দেয়, তারপরে হচ্ছে দুই পক্ষের আইনজীবীরা সেটি নিয়ে শুনানি করে, সওয়াল জবাব করে, সাক্ষ্য উপস্থাপন করে, যুক্তিতর্ক, নানান প্রক্রিয়া শেষে রায়টি হয়। এখন জড়িত থাকা এক জিনিস, আর জড়িত যে আছেন এটিকে আদালতে প্রমাণ করতে পারা না পারা আরেক জিনিস। রায়টা তো হচ্ছে জড়িত আছেন, কিন্তু সেই জড়িত থাকাটা প্রমাণ করতে পেরেছেন কিনা রাষ্ট্রপক্ষের কৌশলীরা, কিংবা আসামির যিনি আইনজীবী তিনি তার যে মক্কেল তাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছেন কিনা, তার উপরই তো রায় হয়। তো এই জায়গাটাতে কোন ঘটনাটি ঘটেছিল আপনার কাছে মনে হয়? তদন্তে গাফিলতি, বা গাফিলতি না বলবো না আমি, ঠিক মানে তদন্তে অসম্পূর্ণতা ছিল, নাকি আদালতে প্রমাণের ক্ষেত্রে আপনার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সক্ষম হয়নি? দেখেন, এই যে মামলাটা যদিও 3 তারিখে ঘটনা, 4 তারিখেই 4 নভেম্বরেই কিন্তু ওই মামলাটা হয়েছে, ডিআইজি বা প্রিজন সে মামলাটা করেছে। এই মামলাটা রুজু হয়েছে লালবাগ থানায়, এই পর্যন্ত শেষ, আর কোনো তদন্ত কোনো কিছু আগায়নি। 21 বছর পর আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো, তখন যখন মামলা শুরু করবে, তখন কিন্তু থানায় গিয়ে কোনো ডকুমেন্টই পায়নি, কোনো কিছুই পায়নি। তো এই মামলা তদন্তকারী অফিসার ছিল কাহারাগর, অত্যন্ত দক্ষ একজন তদন্তকারী কর্মকর্তা। পরে সে জেলখানা থেকে যাই এই সমস্ত তথ্য এফআইআর কপি সব কিছু এনে ঠেনে তারপরে সে তদন্ত করছে, এবং তদন্ত করে কিন্তু সে সাক্ষী প্রমাণের ভিত্তিতে চার্জশিট দিয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলা আর এই যারা বঙ্গবন্ধুকে হত্যা করছে তারাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, এতে কোনো ভুল নেই। এবং পরিকল্পনায় যারা ছিল, যেই লক্ষ্য ছিল, যে উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা, ওই একই উদ্দেশ্য কিন্তু এই জেল হত্যা করা হয়েছে। এখন আপনার এই যে যারা ষড়যন্ত্রে থাকে, এদের তো অ্যাক্টিভিটি, এদের প্রিভিয়াস কন্ট্রাক্ট, সাবসিকুয়েন্ট কন্ট্রাক্ট, একটার সাথে একটা মিলিয়ে, তারপর তাদের যে কনেভেন্স ছিল, তাদের যে ইনভলভমেন্ট ছিল, সেগুলি দিয়ে প্রমাণ করা হয়েছে। কিন্তু 2004-এর যে ক্ষমতা যারা ছিল বিএনপি জামাত জোট, ওই সময় পিপিও তো যে থাকে পাবলিক প্রসিকিউশন, সেও তো বিএনপি জামাতের লোক ছিল। এখন প্রসিকিউশনের পক্ষ থেকে যে তুলে ধরবে, যে রাজনীতিবিদ 4 জন যাকে বাদ দিছে, এদের বিরুদ্ধে যত স্ট্রংলি যদি সেগুলি তুলে ধরতে আদালতের কাছে, তাহলে তো সে প্রমাণ হবে। যদি তারা যদি পলিটিক্যাল মোটিভেটেড হয়ে থাকে, তাদের লোক, তাদের দল ক্ষমতায়, তাদের লোকগুলিকে বাদ দিবে, তাহলে তো কিছু করার থাকে না। এটা তো ইমপ্লাইড, বোঝাই যায় এটা, যে তারা দে আর নট সিনসিয়ার। প্রসিকিউশন, এপিপি যারা কন্ডাক্ট করছে, তারা দে আর নট সিনসিয়ার, তারা ছিল না। তারা আমাদের মনে হয় দায় সারাভাবে তারা আদালতের উপস্থাপন করছে, যে এভিডেন্স উপস্থাপন করে আদালতে, সেটা তারা করেনি। না হয় তাহিরউদ্দিন ঠাকুর, তারপর ওবায়দুর রহমান, এগুলো তো সবগুলো তো বঙ্গবন্ধু হত্যা মামলায় তাদের ছিল, ইনভলভমেন্ট ছিল। এবং তারা যে বিভিন্ন বঙ্গবন্ধু হত্যা মামলায় মোস্তাকের সাথে বিভিন্ন সময় মিটিং করেছে বিভিন্ন জায়গায়, সেই আপনার কুমিল্লা, ঢাকাতে আগামা ছিলেন, দাউদকান্দি করছে, এগুলো তো সবাই জানে। এটা তো প্রমাণ। কাজেই এখানে পলিটিক্যাল, আমি যেটা মনে করি যে 4 জনকে বাদ দেওয়া হয়েছে, এটা পলিটিক্যাল। তখন যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট বিএনপি ক্ষমতা ছিল, তাদের লোক তারা বাদ দেয়। এবং আমার দেখেন 2008-এ যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, তখন তো কিন্তু
সেনা সমর্থিত গভর্নমেন্ট। ওই সেনা সমর্থিত গভর্নমেন্টের সময় আবার সেনাবাহিনী সবকে বাদ দিয়ে দিল। পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ছিল বিএনপি জামাত, তখন পলিটিক্যাল আসামিগুলি বাদ দিয়ে দেওয়া হলো। আবার 2008-এ যখন হাইকোর্টে আপিলে রায় দিল, সেখানে আবার ওই যারা আর্মি লোক ছিল সব বাদ দিয়ে দিয়েছে, খালাস করে দিয়েছে। শেষ পর্যন্ত গিয়ে আপনি এপিলেট ডিভিশনে গিয়ে আবার সেই বিচারিক আদালতের রায়টাকে বহাল রাখলো যে 30 জনকে ফাঁসি, 12 জনকে যাবজ্জীবন রাখলো। কিন্তু যেহেতু আপিল আর করে নেই, প্রসিকিউশন পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আপিল করেনি খালাসের ব্যাপারটাতে, যার কারণে এপিলেট ডিভিশনে আর তাদেরকে তার টেনে নেই, ওই 4 জনকে আর সাজা দিতে সুযোগ নেই এপিলেট ডিভিশনে। আপিল করলে হয়তো থাকতো আর কি। 2013 সালে সুভাষ দা, এখানে একটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই। ধরেন খালাস পেয়ে গেছেন আদালতের মাধ্যমে, যেভাবেই হোক না কেন বিচারটি, প্রক্রিয়াটি আদালতের মাধ্যমে হয়েছে, কিন্তু যাদের দণ্ড হলো, ফাঁসির দণ্ড হলো, যাবজ্জীবন কারাদণ্ড হলো ইত্যাদি, এদের মধ্যে একজন যে এই মামলাতে যিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন অবসত মাজেদকে কিছুদিন আগে ফেরত এনে ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে বঙ্গবন্ধু হত্যা মামলায়। এই মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি। তো এখন বাকি যারা আছে তাদের একজনকেও আজকে পর্যন্ত ফেরানোই গেল না। 2 জনের খোঁজ সরকার জানে বলে আমরা গণমাধ্যমে দেখি বা সরকারি লোকজন বলেন, বাকিরা কে কোথায় আছেন সেটিও এখনো নেই। এটিও একটি অপ্রাপ্তি কিনা, মানে আমার আজকে 46 বছর পরে এসে। খান মোহাম্মদ রুমেল, আপনি এমন একটা প্রশ্ন আমার মতো একটা ছোট মানুষকে করেছেন এবং 2 জন বিশেষজ্ঞ মানুষের সামনে রেখে, আর দর্শকরা তো সামনে আছেনই, তা আমার পক্ষে উত্তর দেওয়া বেশ কঠিন। আমি যেহেতু বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এখানে উপস্থিত আছেন, আমি একটা বিষয় একটু সামনে আনতে চাই। আমি এই প্রশ্নের আপনার উত্তরে আসছি। জি, বঙ্গভবন অ্যাট লাস্ট ফেজ, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম তিনি যে বইটা লিখেছেন, সেখানে মোটামুটি অনেক তথ্য তিনি দিয়েছেন। বিশেষ করে সমগ্র হত্যাকাণ্ডের পিছনে, খন্দকার মোস্তাকের খুনির, তার পিছনে যিনি মদতদাতা, তার নামগুলো তিনি স্পষ্ট করেছেন। আমি আপনার সামনে একটা গেজেট সামনে উপস্থাপন করছি, জানি না ক্যামেরায় দেখানো যাবে কিনা। এটা 5ই নভেম্বর 1975 সালের, এবং a 3-member judicial inquiry commission is hereby constituted to hold immediate judicial inquiry into the circumstances under which 4 prominent persons were brutally murdered in Dhaka Central Jail recently. The commission will be headed by Justice Azamuddin Chaudhary, Appellate Divisioner, Justice K.M. Soban এবং Justice Syed Mohammad Hossain of the Supreme Court High Court Division as members. 1975 সালে 15 আগস্টের বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ড, তার 9 দিন পরে জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হন 25 আগস্টে। এই যে 24 আগস্ট যে সেনাবাহিনী প্রধান হন, 23 আগস্ট এই যে অনেকগুলো ঘটনার যে ষড়যন্ত্রের ঘটনার যে একটার পর একটা প্রেক্ষাপট রচিত হয়েছে, সেটা খুবই ভয়ঙ্কর। কারণ 23 আগস্টে এই জাতীয় 4 নেতা সহ 26 জনকে গ্রেপ্তার করা হয়, জেলখানায় নেওয়া হয়। অনেকগুলো ঘটনার সাথে কিন্তু আরেকটা ঘটনা কিন্তু সংযোগ রয়েছে, খেয়াল করা দরকার। এই যে 5ই নভেম্বর খন্দকার মোস্তাক স্বাক্ষরিত যে গেজেটটি, এটা কি খন্দকার মোস্তাক ইচ্ছা করে করেছিল? খেয়াল করা দরকার। খালেদ মোশাররফ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, তিনি যখন বলবো দেখো জোরপূর্বক খন্দকার মোস্তাককে দিয়ে এই গেজেটটি করিয়েছেন। এই ইতিহাস কিন্তু যুক্ত অনেকগুলো ঘটনার পরম্পরা আছে। যেহেতু শামসুদ্দিন চৌধুরী মালিক আছেন, এই যে কথাটি প্রায় আমরা ছোটবেলার থেকে শুনে আসছি, বিচারের বাণী নিভৃতে কাঁধে, আপনার শিরোনামের সাথে অনেকগুলো জায়গায় মিল আছে। রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের দীর্ঘ 35 বছর পর শামসুদ্দিন চৌধুরী মানিক যখন বিচারপতি, তখন তার আদালতে একটা রিট পিটিশন হয়েছিল
এবং জিয়াউর রহমান যে 1143 জন সেনা কর্মকর্তাদের বিভিন্ন রকম অফিসারদের হত্যা করেছিল, ঠান্ডা মাথার খুনি, ঠান্ডা মাথার খুনি, এবং 33 জন ইউনিফর্মড অফিসার সহ 1143 জনের এই রায় কিন্তু তিনি ঘোষণা করেছেন। আমার এখন জানবার অনেক কিছু বাকি রয়েছে এ কারণে, এই যে 3রা নভেম্বর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বিশাল একটি মিছিল, তারা কিন্তু জানতেন না যে জেলখানার ভিতরে 4 নেতাকে হত্যা করা হয়েছে। 30 ঘন্টা পরে পাবলিক জানছে, 30 ঘন্টার মধ্যে কেউ জানাইতে দেয়নি। এই যে সকালবেলা ভোরবেলা যখন মিছিলটি একেবারে মিছিলের শেষ প্রান্ত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির তখনকার নীলক্ষেতের যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িতে শেষ অংশ, আর একেবারে সামনের অংশটি যেটাকে কলাবাগানের ডলফিন গলি বলি আমরা, তার ঠিক উল্টো দিক, অর্থাৎ রাসেল স্কোয়ারের ওখানে। এই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে ষড়যন্ত্রের জাল বিস্তার হওয়া, আর এই সমস্ত কিছু কলকাঠি যিনি নেড়েছেন একেবারে জিয়াউর রহমান। আমি একটা ছোট উদাহরণ দিই, তারপর নিশ্চয়ই আপনি বিজ্ঞ আলোচকে আলোচনায় যাবেন। জিয়াউর রহমানকে 1975 সালে জানুয়ারি মাসের প্রথম দিকে তাকে পূর্ব জার্মানিতে রাষ্ট্রদূত করে পাঠানোর একটা চিন্তাভাবনা সরকারের ছিল, কারণ তার এই যে ষড়যন্ত্র সরকার জেনে ফেলেছিল, নানান রকমের ষড়যন্ত্র করতো সে তখন নানান জায়গায় যে তদবির করে, সে তদবির কিন্তু খুব উস্তাদ ছিলেন। তিনি লেফটেন্যান্ট কর্নেল, যিনি রানী হামিদের আব্দুল হামিদ, লেফটেন্যান্ট কর্নেল হামিদ অর্থাৎ কায়সার হামিদের বাবা, তার কাছে তিনি যান বন্ধুত্বের সূত্র ধরে। তাকে বলেন তুমি আমাকে রক্ষা করো, আমি বাইরে যাব না। ওই লেফটেন্যান্ট কর্নেল হামিদ একজন বীর মুক্তিযোদ্ধা, উনি বঙ্গবন্ধু মামলার সাক্ষীও ছিলেন, 9 নম্বর সাক্ষী, এবং তিনি গুরুত্বপূর্ণ সাক্ষী দিয়েছেন যে এই খুনি জিয়া, ডালিম এবং নূর 14 আগস্ট অর্থাৎ বঙ্গবন্ধু হত্যার কয়েক ঘন্টা আগে একত্রে ছিল, এবং এটা ডকুমেন্টস আছে, এবং লেফটেন্যান্ট কর্নেল হামিদ তিনি সাইদুর রহমান নামে একজন খুব বিখ্যাত মুক্তিযোদ্ধা ছিলেন, যার সাথে আওয়ামী লীগের ওপরের পর্যায়ের নেতাদের ভালো সম্পর্ক, ব্যবসায়ী ছিলেন। সেই সাইদুর রহমান তিনি নিয়ে গেলেন, সাইদুর রহমানের কাছে নিয়ে গেলেন লেফটেন্যান্ট হামিদ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড 15 আগস্ট, 3রা নভেম্বর, 7ই নভেম্বরের বেশ কয়েকদিন পরে, অর্থাৎ 2-3 মাস পরে হঠাৎ করে সাইদুর রহমান একদিন লেফটেন্যান্ট কর্নেল হামিদকে ফোন দিয়েছেন যে কর্নেল সাহেব, আপনাকে আমি অনেকদিন যাবৎ খুঁজছি, এটা বলবার জন্য আপনার কারণে বাংলাদেশে এই 3টি হত্যাকাণ্ড হয়েছে, এবং তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন যে আপনি যদি আমার কাছে জিয়াউর রহমানকে না আনতেন তাহলে 15 আগস্ট, 3রা নভেম্বর, 7ই নভেম্বর কোনো কিছুই বাংলাদেশে ঘটতো না। অতএব আজকে 3রা নভেম্বর এই দিনটাতে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই ব্যাপার চিন্তা করতে হবে যে এই 26 জনকে জিয়াউর রহমান যেদিন প্রধান সেনাপতি হিসেবে আবির্ভূত হলেন তার আগের দিনই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ব্যাপারগুলো কিন্তু খুব মাথায় রাখা দরকার, ষড়যন্ত্রের ডালপালাটা কিভাবে বিস্তৃত হয়েছে। আজকের দিনে আমাদের এই কথাটা জানা প্রয়োজন এবং গভীর অনুসন্ধান প্রয়োজন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দীর্ঘ 21 বছর বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার দুজনকে কিন্তু 35 বছর অপেক্ষা করতে হয়েছে বিচারের রায় পাবার জন্য। আমি এখনো মনে করি এই হত্যাকাণ্ড শুধুমাত্র এই যে কয়জন খুনির রায় ঘোষিত হয়েছে কিংবা আংশিক কার্যকরী হয়েছে, এরাই কিন্তু মূল হত্যাকারীর সাথে যুক্ত, যেমন এদের পিছনে কিন্তু অসংখ্য মানুষ ছিলেন, অসংখ্য না হলেও বেশ কয়েকজন মানুষ ছিলেন। এদের ব্যাপারে কিন্তু জাতি এখন সোচ্চার, এই দাবিটা কিন্তু এখন উঠেছে। আজকেও থেকে 3রা নভেম্বরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক কিন্তু মত প্রকাশ করেছে। তা আমি মনে করি যেহেতু বিচারপতি শামসুদ্দিন চৌধুরী আছেন, শহীদুল্লাহ সাহেব আছেন, তিনি প্রাক্তন আইজিপি, এই ব্যাপারগুলো আজকে পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের সামনে উপস্থাপিত হওয়া দরকার যে কি ঘটেছিল, কারা ষড়যন্ত্রের পিছনে ছিল। অনেক ধন্যবাদ স্যার। এইখানে সুভাষদা যে কথাটি বলছিলেন যে এই পেছনে যারা ছিলেন তাদের ব্যাপারটা উন্মোচিত হওয়া দরকার। তাদের মধ্যে অনেকেই মারা গেছেন, অনেকেই হয়তো এখন আড়াল থেকে বের হয়ে আসেননি। এই ক্ষেত্রে কমিশনের কথা বারবার বলা হয়, দাবিটা জি তো নতুন দাবি নয়, জি অনেক পুরনো। আজকেও স্যার একটু মনে করে দেই, আজকেও এই জেল হত্যাকাণ্ডের বিষয়ে যখন পুরানো জেলখানার এখানে একটি অনুষ্ঠান ছিল, সেখানে
ওই যে যেসব সেনা কর্মকর্তা সেনা সদস্যের কথা সুভাষদা বলছিলেন তাদের পরিবারের সদস্যরাও গিয়েছিলেন, হ্যাঁ। 4 নেতার পরিবারের সদস্যদের অনেক, তারাও প্রায় 17-1800 তাদের পরিবারের যেই কর্তাটিকে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে তারাও একটি কমিশন চান। রাইট, কমিশন, হ্যাঁ ওইটাও কমিশন খুবই প্রয়োজন। দেখুন এই যে শুধু যে 12 আর 3 15 সাজা পেয়েছে তারাই তো নয়, এর পিছনে আন্তর্জাতিক চক্রান্ত ছিল, সেটি বের করা দরকার। পাকিস্তানের কি ভূমিকা ছিল, চীনের কি ভূমিকা ছিল, যুক্তরাষ্ট্রের কি ভূমিকা ছিল, এইখানে অন্যান্যদের কি ভূমিকা ছিল, সেগুলো তো সবই, এবং এই 4 জন কিভাবে খালাস পেল, এই তদন্ত কমিশনকে এটাও দেখতে হবে যে 4 জন কিভাবে খালাস পেল এবং কেন এই 4 জনের খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলো না। দেখুন আজকে পাকিস্তান আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে গেছে একেবারে, কিন্তু সেখানে ডালিম আছে, সেখানে মেহজাবিন রশিদ আছে, সেখানে কর্নেল রশিদ আছে এবং প্রকাশ্যেই আছে, এই না যে পালিয়ে আছে তা নয়। কিন্তু ডালিম তো পাকিস্তানে আমাদের জানা মতে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে ঘুরছে এবং সে পাকিস্তানে আছে। তারপরে মেহজাবিন রশিদ, সে ওইখানে থেকে এই ফ্রিডম পার্টির জন্য কাজ করছে। এই পাকিস্তান সরকারের মানে চোখের জায়গার উপর রশিদ, অন্তত 3 জন তো পাকিস্তানে আছে। পাকিস্তান কেন তাদের ফেরত দিচ্ছে না? আমার তো মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম শর্ত একটা তো আমাদের কাছে ক্ষমা চাইতে হবে পাকিস্তানের, সেটাও আছেই, এবং এই 3 জনকে ফেরত দিতে হবে যারা কিনা তাদের এই না যে পালিয়ে আছে, তারা পাকিস্তান সরকারের জানার মধ্যেই আছে। এবং পাকিস্তানের কী ভূমিকা ছিল সেটাও কিন্তু সেই কমিশনকে দেখতে হবে। চীনের কী ভূমিকা ছিল সেটাও কিন্তু দেখতে হবে। এই জিনিসগুলো তো আমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজন, কারণ আমরা অতীত জানলে আমাদের ভবিষ্যৎ ঠিক করতে পারবো। আছি কেন বারবার পাকিস্তান একেবারে আমাদের সাথে প্রীতি করার জন্য পাগল হয়ে গেল, এটাও দেখতে হবে। 74 সনে তারা এই ভুট্টু বাংলাদেশে এসে কিন্তু বঙ্গবন্ধু হত্যার নীল নকশা তৈরি করেছিল। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের $22 বিলিয়ন পাওনা, $22 বিলিয়ন পাওনা। তারপরে যে মেজর খায়রুজ্জামান, তার শ্বশুর একজন কুখ্যাত রাজাকার জাদু মিয়া, সেই খায়রুজ্জামানের ছেলে আপনার ইসের পরেই কিন্তু তাকে চাকরি দেওয়া হয় বিদেশি মিশনে। এবং এই খায়রুজ্জামানের স্ত্রী গত ইলেকশনেও নির্বাচন করেছে, উপনির্বাচনে ধানের শীষে মনোনয়ন শুধু পেয়েছে। তাই নয়, এবং দল বিলুপ্ত করে দিয়েছে, দিয়ে কিন্তু এখানেই যুক্ত হয়েছে এখন। এবং এই কুখ্যাত রাজাকার ইসের জাদু মিয়ার জামাই খায়রুজ্জামান, সে কিন্তু আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসা পর্যন্ত সে মালয়েশিয়াতে আমাদের রাষ্ট্রদূত ছিল। কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? এই বেগম খালেদা জিয়া। এবং শুধু তাই না স্যার, বেগম খালেদা জিয়া 2001 সালে 1 অক্টোবর ক্ষমতায় আসার পরে সে কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আটক ছিল, মানে আটক অবস্থা চিকিৎসা ছিল। তাকে ওখান থেকে বের করে তাকে কিন্তু প্রমোশন দেওয়া হয়েছে, সরাসরি ওখান থেকে বের করে তাকে মালয়েশিয়ায় পোস্টিং দেওয়া হয়েছে। দেখুন এখন সোজা কথা বলতে খুনি জিয়া, সে হলো বাংলাদেশের সবচেয়ে বড়, বাংলাদেশের এত বড় ক্ষতি আর কোনো মানুষ করেনি। সে শুধু বঙ্গবন্ধু হত্যা করেনি, সে দেশটাকে হত্যা করে দিয়ে গেছে। আজকে যে আপনার সাম্প্রদায়িক উন্মাদনা দেখছেন, এর সৃষ্টি কে করেছে? এই খুনি জিয়া। সে এখানে ধর্মের রাজনীতি শুরু করেছে। আজকে বড় বড় কথা বলে আপনার মির্জা ফখরুল ইসলাম, তাদের তো লজ্জা হওয়া উচিত, তাদের পুরনো ইতিহাস দেখা উচিত। 2001-এ কি করেছে তারা, এগুলো তাদের দেখা উচিত, যেটি আপনার এই কমিশনের রিপোর্টে রয়েছে, শাহাবুদ্দিন চুপ্পু কমিশনের রিপোর্টে রয়েছে। তাদের এই খুনি জিয়া যা দেশটাকে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, সে দেশটাকে হত্যা করে দিয়েছে, যার ফল এখন আমরা এখনও কিন্তু পাচ্ছি। এই যে আজকে যে এই যে ওয়াজ ব্যবসায়ী এবং ধর্ম ব্যবসায়ীরা যে আস্ফালন করছে, এগুলো করতে পারতো না যদি খুনি জিয়াউর রহমান সেদিন এদের রাজনীতির প্রতিষ্ঠা না করতো। কারণ বঙ্গবন্ধু তো পরিষ্কার বলে দিয়ে গেছিল ধর্মের নামে কোনো রাজনীতি হবে না, উনি সংবিধান ওইভাবে করেছিলেন। সেই সংবিধান খুনি জিয়া এসে তছনছ করে, এবং আমাদের অ্যাপিল বিভাগও কিন্তু তাই বলেছে, আমাদের প্রাক্তন মাননীয় প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলাম সাহেব বলেছে যে জিয়াউর রহমান গণতন্ত্রকে খুন করেছে, জিয়াউর রহমান সংবিধানকে খুন করেছে, জিয়াউর রহমান গণতন্ত্র নস্যাৎ করেছে, তার বিচার হওয়া উচিত। মানুষ যেন তাকে আজীবন তাকে যেন ঘৃণার চোখে দেখে। 3 জনের কথা বলেছে, জিয়া, মোস্তাক আর সায়েমের কথা, এই 5ম সংশোধনী মামলায়। সুতরাং এইগুলো তো ঐতিহাসিক, এগুলো তো রেকর্ড হয়ে আছে। ধন্যবাদ শহীদ ভাই। এর আগে যে জায়গাটার প্রসঙ্গে আলোচনাটা আমি রেখে গিয়েছিলাম, এই যে আপনি আলামত ইত্যাদি নানান কিছুর কথা বলছিলেন, তো এখন যারা এখানে অভিযুক্ত
তাদের মধ্যে যারা খালাস পেয়েছেন এবং যারা দণ্ডিত হয়েছেন, এদের মধ্যে অনেকেই কিন্তু পরবর্তীতে বিভিন্ন ক্ষমতায় ছিল। মন্ত্রী হিসেবে ছিলেন, আমলা হিসেবে ছিলেন, কূটনৈতিক হিসেবে ছিলেন। তো ওই সময়টাতে বিচারপতি মানিক যে জায়গাটাতে শুরুর আলোচনায় বলছিলেন যে ঘরানা বিচারপতিদের, কিংবা আপনি বলছিলেন যে এখানে প্রসিকিউশনের আইনজীবীদের এক ধরনের কি বলে যে যথেষ্ট পরিমাণে উজ্জীবিত হওয়ার অভাব, এর পাশাপাশি এই লোকগুলো অর্থাৎ যারা আসামি তারা ক্ষমতায় থাকা অবস্থায় অনেক আলামত নষ্ট করেছে, অনেক কিছু সরিয়ে ফেলার চেষ্টা করেছে, এটিও তো মামলায় একটা প্রভাব ফেলার আশঙ্কা রেখে থাকে, কি বলেন আপনি? অবশ্যই থাকে, অবশ্যই। কারণ মামলার আলামত যদি না থাকে বা ওখান থেকে কৌশলে যদি সরাই ফেলে, ডিউরিং ট্রায়াল তো সেই প্রমাণের জন্য আলামত পাবে না। কাজে যারা বিভিন্ন এই বেনিফিশিয়ারি পার্টি মোটিভেটেড, তারা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে বিভিন্ন পদায়ন ছিল, তাদের নিশ্চয়ই কোনো বিহাইন্ড তার হ্যান্ড ছিল এই জাতের এভিডেন্সগুলি নষ্ট করে দেওয়া যায় বা সাক্ষীদের ঠিক মতো যেন না দেওয়ানো হয়। তো আমি একটা জিনিস যে বলতে চাই, যে সুভাষ সাহেব বললেন যে আইজি প্রিজন 5 তারিখে একটা রিপোর্ট দিল জেল কিলিংয়ের উপর। সেই রিপোর্টের ভিত্তিতে সরকার তখন বাধ্য হয়েছে, মোস্তাক প্রেসিডেন্ট, যে এটা বিচার কমিশন 3 জন বিচারপতি, উচ্চ আদালতের 3 জন বিচারপতিকে দিয়ে একটা কমিশন গঠন করলো। এখন ইমডিমনিটি অর্ডিন্যান্সের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা কিন্তু বন্ধ করে আছে, কিন্তু এই জেল হত্যা মামলা তো বন্ধ করার কোনো আইন নেই। এই কমিশনের সৃষ্টি হয়নি, জিয়াউর রহমান এটাকে সৃষ্টি করতে দেন না। এই যে কমিশনটা করলো, এই কমিশনটা খালেদ মোশাররফ যখন কুকুরের ক্ষমতা ছিল তখন কিন্তু বাধ্য কমিশন করছে। জিয়াউর রহমানও 7 তারিখে যখন ক্ষমতা আসলো, উনি কমিশন কার্যকারিতা বন্ধ করে দিল। 8 তারিখে আইন কিছু করতে দিল না আর কি। কাজে এবং উনি এবং তারা তো যারা খুনি, বঙ্গবন্ধু খুনি, জেলতওয়ালা খুনি, কিন্তু সব তো বিদেশে, থাইল্যান্ড চলে গেল, চাকরি দিয়ে কাজে আমরা এই যে তাদের যে আচরণ এবং তারা বেনিফিশিয়ারি, এবং তারা বিচার কেন করবে? তারা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, তারা হত্যাকাণ্ডের সাপোর্টার, তারা হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি, অংশীদার। কাজে তারা তো বিচার করবে না, এটা বুঝেই যায়। না উনি যদি একেবারে কোনো কিছুই না জানতো, তাহলে তো বিচার কাজটা স্বাভাবিকভাবে করার চেষ্টা করতো। কাজেই এটা যেটা বলা হইতেছে, যে আরেকটা কথা বলা হয়, জিয়া রহমানের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি। এখন যদি ওই সময় বঙ্গবন্ধু হত্যা মামলা আপনি ডকেট দেখেন, ডকেটে কিন্তু যারা 164 করছে তারা সবাই কিন্তু জিয়া রহমানের নাম বলছে, সিটিতে পুরো জিয়া রহমানের নাম আছে, কিন্তু তৎকালীন মনে করছে মারাই গেছে, তার বিরুদ্ধে চার্জশিট দেখি এটা একটা ভুল করছে। চার্জশিট দিয়ে লেখা ছিল সে তার মৃত্যু। তখন এখন এই যে বিএনপির লোক এরা বলতে পারতো না যে এখানে তাকে চার্জশিট দেয়নি, মৃত্যু ব্যক্তি মনে করে দেয়নি, এখানে তাদের আসলে চার্জশিটটা দেওয়া উচিত ছিল। এইখানে স্যার আমার কাছে যেটা প্রশ্ন, এখানে আপনার কাছে অনেক মামলাতে আমরা দেখেছি মামলার তদন্ত চলাকালে জীবিত আছেন, চার্জশিট দাখিলের সময় মারা গেছেন বা ইত্যাদি, তখন কিন্তু তাকে চার্জশিটেড করা হয়, চার্জশিটেড করে তার স্ট্যাটাসটি বলা হয় তিনি জীবিত না মৃত না কি অবস্থা। তো এই জায়গাতে এটি কি আসলে শহীদ ভাই যেটি বলছেন যে এক ধরনের না বুঝে করা? আমি তার সাথে এগ্রি করি, এটা বুঝার ভুল ছিল, কারণ মোস্তাক কিন্তু চার্জশিটেড ছিল, মোস্তাক কিন্তু চার্জশিট দিয়েছে, হ্যাঁ বুঝলেন। তো এখানেও আজকে এই খুনি জিয়া, আমি যেটা বললাম আরেকটা জিনিস ছিল যে কাজ করছে, যেহেতু মরেই গেছে, তার বিরুদ্ধে দিয়ে আবার একটা আন্দোলন করবে, ঝামেলা করবে, এটাও হয়তো তাদের মধ্যে এটাও কাজ করতে পারে, আমার মনে হয় আকস্মিক দিয়েছিল, কিন্তু এটা কোনোই উচিত হয়নি, তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া ছিল যথেষ্ট বেড়েছে। যাই হোক, এখন যেটা যেহেতু হয়নি, এখন কমিশন যত দ্রুত সম্ভব এদের অন্তত মানুষ জানবে, আগামী প্রজন্মর পর প্রজন্ম জানবে যে এই খুনি জিয়া কি করেছে, খুনি মোস্তাক কি করেছে, সায়েম কি করেছে, সকলের ভূমিকা যেন ভবিষ্যৎ। আপনারা যেটা বলছিলেন যে হয়তো বা রাজনৈতিক একটা আন্দোলন বা রাজনৈতিক একটা বিতর্ক তৈরি হতে পারে, সেজন্য চার্জশিটেড করা হয়নি। এখন এই কমিশন ধারণা, আমি সেই প্রেক্ষিতে আমরা বলে থাকি এখন যে এই যে ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী, এদেরকে আমরা খেপাতে চাই না। কেন খেপাতে চাই না? রাজনীতি। এই জন্য প্রেক্ষাপটে আমার প্রশ্নটা, তাহলে একটা কমিশন গঠন করে যখন বের হয়ে আসবে আসলে আড়ালে কারা ছিলেন, তখন আবার রাজনৈতিক বিতর্ক তৈরি হবে কিনা সেই নিশ্চয়তা আমরা দিতে পারি। হবে, এই জন্য কি আমরা আপোষে কাটাবো না? লোক দিয়ে করুক, আমরা নিরপেক্ষ লোক দিয়ে কমিশন করুক, নিরপেক্ষ লোক দিয়ে করলে এইসব বেরিয়ে আসবেই। বিতর্ক তৈরি হোক, হলেও আমরা আপোষ করব না।
তো এই বিতর্কিত তৈরি হোক বা হতে পারে এরকম কোনো মনস্তত্ত্ব কাজ করে কিনা কমিশন গঠনে দেরি হওয়ার পেছনে, কারণ বারবার তো আশ্বাস শুনি। রুমেল একটা বিষয় ক্লিয়ার করেন। জি, 2008 সালে যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল, জি, সেখানে ছিল যুদ্ধ অপরাধের বিচার আওয়ামী লীগ সম্পন্ন করবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঝুঁকি নিয়েই কিন্তু এটা করেছেন। এবং 96 সালে যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করবে, সেটা কিন্তু তার ইশতেহারে উল্লেখ ছিল। তা এই দুটো কাজ তো অনেকেই ভাবেনি যে বাংলাদেশে কখনো সম্পন্ন হবে, ঝুঁকি নিয়ে করতে হয়েছে। আন্তর্জাতিক মানে আপনার এই যে শাখা চৌধুরীকে গ্রেফতার করতে পারবে, এটি তো কেউ ভাবেনি। গ্রেফতার স্যার, এবং আমরা তখন এই যে আপনার কি বলে যে জেলখানার সামনে উপস্থিত দুজনের তো একসঙ্গে দণ্ড কার্যকর হলো, মুজাহিদ এবং সাকা চৌধুরী। আমরা গণমাধ্যম কর্মীরা দেখছি যে মুজাহিদের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে চলে গেছেন, মানে দণ্ড। আমরা তখনও পর্যন্ত সংশয় রাত 8টা, 8:30, 9টা পর্যন্ত হবে কি হবে না, মানে প্রভাবটা। মার্কিন পররাষ্ট্র সচিব শেখ হাসিনাকে ফোন করেছে, শেখ হাসিনা বলছে নাথিং ডুইং, আপনি এই ব্যাপারে আর কথা বলবেন না। তারপরে আপনার তুরস্কের প্রেসিডেন্ট, এমন যেটা আমি কল্পনা করি নাই, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, অতএব এই সমস্ত ঝুঁকি নিয়ে কিন্তু যেহেতু এরকম একটা দুটো গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। শেখ হাসিনা সে তো বঙ্গবন্ধুর কন্যা, বাঘের বাচ্চা বাঘ, উনি পরিষ্কার বলে দিয়েছেন এই ব্যাপারে আমাকে আর কিছু করবেন না, আইন তার নিজস্ব গতিতে চলবে। বিজয় শামসুজ্জোহা মানিক যে কথাটা খুব ক্ষোভের সাথে বলেছেন, এবং এটা সত্যি সত্যি জিয়াউর রহমানের মতন এত দেশের এত ক্ষতি কেউ করেনি, পৃথিবীতে কেউ কখনো করেনি। আপনি দেখেন এই যে খন্দকার মুস্তাক, সে ক্ষমতা দখল করে তার 83 দিনের যে ক্ষমতা, সেই ক্ষমতার থেকে অবস্থায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য কমিটি করেছিলেন প্রফেসর দীন মোহাম্মদকে দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাংলা বিভাগের শিক্ষক, যার বিরুদ্ধে 71 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিরোধী তৎপরতার জন্য যার বিরুদ্ধে অভিযোগ আনানো হয়েছিল। এবং দেখেন তারই ফলশ্রুতিতে 2002 সালে ওরকমই খুঁজবে, দেখেন 2002 সালে দেখেন এই যে এখন তো বেগম খালেদা জিয়া, এবং সেই কিন্তু ধারাবাহিকতা রেখেছে। 2002 সালে 19 মার্চ তৎকালীন মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ দুইজন মিলে একটি যৌথ পত্র দিয়েছিল বেগম খালেদা জিয়ার কাছে, এবং তার সম্মতি নিয়েই যে বাংলাদেশের ইসলামী মূল্যবোধ চেতনার আলোকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন। এবং সাথে সাথে বেগম খালেদা জিয়া এটা খুরশিদা জাহান হক, তার বড় বোন যিনি সংস্কৃত প্রতিমন্ত্রী ছিল, তার কাছে বলেছে অতীব গুরুত্বপূর্ণ, জরুরি ব্যবস্থা নেওয়া হোক। চকলেট আপা খুরশিদ জাহান হক চকলেট, এই যে ব্যাপারগুলো আমি এই কারণে বলছি, এই বিচারের প্রক্রিয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, তারা কিন্তু লন্ডনে যে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করেছিলেন, এবং সেখানে স্যার থমাস উইলিয়াম ছিলেন, জেফ্রি শেন ম্যাকব্রাইট ছিলেন, পিটার শো ছিলেন, এবং এভরে রোজ ছিলেন। এদের মধ্যে 2 জন সদস্য বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তাদেরকে ভিসা পর্যন্ত দেওয়া হয়নি। এই যে হত্যাকাণ্ডের পিছনে যে জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে ছিল, এই খুনিরা তো আন্তর্জাতিকভাবে এবং বিভিন্ন জায়গায় টেলিভিশনে অন রেকর্ড তারা বলেছে এই খুনের সাথে জিয়াউর রহমান নির্দেশদাতা হিসেবে ছিল। অতএব আজকের দিনে এটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। আমি একটা কাজ করতে সহিলাক স্যার, আমি 2-3 বছর যাবত একটা আগ্রহ নিয়ে, এই যে আগামীকাল যে সংবিধান দিবস 4 নভেম্বর, তা এই যে 34 জনের যে কমিটি হয়েছিল সংবিধান প্রণয়ন করার জন্য বঙ্গবন্ধু করে দিয়েছিলেন, সেই তদন্ত কমিটি যে প্রণয়ন কমিটি সেই সংবিধান প্রণয়ন কমিটির 34 জনের যে কার্যক্রম, এটা অসাধারণ। এবং যে গণপরিষদ যে বিতর্ক হয়েছিল, তার আগে তারা বিভিন্ন শ্রেণীর মানুষের মতামত নিয়েছিলেন। 98টি মতামত এসেছিল মানুষের কাছ থেকে। কোনো ডকুমেন্ট আজকে জাতীয় সংসদে খুঁজে পাওয়া যাচ্ছে না, আজকে আইন মন্ত্রণালয়ে পাওয়া যাচ্ছে না, কারণ এই খুনি জিয়ার দল, খন্দকার মুস্তাকের দল সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে। তা বাস্তবতা এই, আজকের দিনে নতুন প্রজন্মের কাছে আমাদের এই সঠিক তথ্যটি তুলে ধরতে হবে, তাদেরকে জানাতে হবে অতীতে আমাদের বাংলাদেশকে হত্যা করবার জন্য কারা কারা চক্রান্ত করেছে, এর পিছনে কারা কারা ছিল। শহীদ ভাই, এই প্রসঙ্গে এই যখন ইতিহাস, তখন আজকের দিনে এসে 2021 সালে আমরা শুনি অনেকে রাজনৈতিক ঐক্যের কথা বলে। তো এরকম কালো ইতিহাস পেছনে রেখে
অমীমাংসিত রেখে আপনার রাজনৈতিক ঐক্য কিভাবে সম্ভব? কখনো ঐক্য হবে না। আপনি যারা বঙ্গবন্ধুকে মানতে পারেনি, বাংলাদেশের স্বাধীনতাকে মানতে পারে নাই এবং বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে, যেমন তাকে হত্যা করলো, এখন বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে সম্মান দেয় না, 7ই মার্চ পালন করে না তারা, এবং বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে জাতীয় শোক দিবসে কেক কাটে, এদের সাথে কিভাবে মীমাংসা হয়? পৃথিবী উল্টে গেলে তো হবে না, পৃথিবী উল্টে গেলে তো হবে না, কখনো হবে না। আর এই যে বঙ্গবন্ধু কিন্তু অনেক উদার ছিল, যারা হত্যা, দর্শন, অগ্নিসংযোগ এগুলো বাদ দিয়া বাকিগুলিকে কিন্তু দালাল সব খালাস করে দিল, সাধারণ ক্ষমা করে দিল। কিন্তু ওরা কি ওরা চেঞ্জ হয়েছে? ওদের ওরা চেঞ্জ। এখানেও শুধু একটা অপব্যাখ্যা, আপনি যদি বলছিলেন যে হত্যা ধর্ষণের অভিযোগ, হত্যা ধর্ষণের অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদের ছাড়া বাকিদেরকে ছেড়ে দিল, এবং তারা কিন্তু 73 সালের দালাল আইনে আটক ছিল। তো 75-এ বঙ্গবন্ধু হত্যার পর সেই আটককৃত ব্যক্তিদেরকে ছেড়ে দিয়ে এখন যেটি বলা হয় বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছে, মানে বিকৃতির মাত্রাটা আপনি দেখেন। এবং এই যে যুদ্ধবন্দী ছেড়ে দিল না, এর মধ্যে ছিলেন একজন যিনি যার সন্তান এখন বিএনপির খুব বড় নেতা, আরে চোখার মিয়া রাজাকার, সোজা কথা। আবার তো বলতে অসুবিধা নাই, চোখার মিয়া রাজাকারের ছেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যে ব্যাপারগুলো 11,000 যুদ্ধবন্দী জেলে ছিল। আরেকটা জিনিস খেয়াল করে দেখুন তো, যে এই যে খন্দকার মোস্তাক, খুনি খন্দকার মোস্তাক, তার নাম উচ্চারণ করতে ঘৃণা হয়, খন্দকার মোস্তাক কিন্তু পার্লামেন্ট চালু রেখেছিল একটা সময় পর্যন্ত। তার ধারণা ছিল যেহেতু অনেকে মন্ত্রিসভায় যোগ দিয়েছে, যোগ দিতে বাধ্য হয়েছে, সংসদে তাকে সাপোর্ট দিবে। প্রথমে সংসদের কয়েকজনকে ডেকেছিলেন, সেখানে 42 জন উপস্থিত ছিল। পরবর্তীতে যখন 200-র অধিক যখন উপস্থিত হয়েছিলেন, আজকের আইনমন্ত্রী আনিসুল হকের বাবা সিরাজুল হক প্রকাশ্যে সবার সামনে বলেছিলেন, আপনি হচ্ছেন বঙ্গবন্ধুর খুনি, খুনির ছায়া মারানো পাপ। তখন সবাই একযোগে কিন্তু পার্লামেন্ট সদস্যরা কিন্তু গর্জে উঠেছিল। অতএব এই ব্যাপারগুলো, এগুলো সমস্ত কিছু আমাদের সামনে উপস্থাপিত হওয়া দরকার, যে বঙ্গবন্ধুর খুনের সাথে কারা কারা যুক্ত ছিল, কারা দেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে। এইটা আমার বলবার জন্য আপনার কাছ থেকে অনুমতি নিয়েছি। ধন্যবাদ স্যার। আচ্ছা, এই যে আইজি সাহেব অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, ঐক্য হতে পারে না, তেল আর জল তো মিলে না, কখনো সম্ভব না, বুঝলেন? এই যদি হতো, বিভিন্ন দেশে আপনার অপোজিশন থাকে, তারা দেশের সার্বভৌমত্ব পয়লা, যে দেশ বাংলাদেশ স্বাধীন দেশ, অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশ, সেটা মানার পরে। কিন্তু যারা বাংলাদেশই মানে না, যারা এখনো সেই 71-এর পরাজিত অপশক্তি, যারা মনে করে যে পাকিস্তান ভাগ করে বাংলাদেশ হওয়াটা ভুল হয়েছে, তাদের সাথে যারা বাংলাদেশে বিশ্বাস করে তাদের ঐক্য কীভাবে? এটা তো অসম্ভব কথা। আনফর্চুনেটলি এরা পরবর্তী জেনারেশনরা চেঞ্জ হতে পারতো, কেউ কেউ হয়েছে, কিন্তু বেশিরভাগই সাকার ছেলে সাকাই রয়ে গেছে, আপনার মীর কাসেম আলীর ছেলেরা মীর কাসেম আলীই রয়ে গেছে। এরা তো চেঞ্জ হয়নি, তারা তাদের সেই পিতৃপুরুষদের সেই যে তরিকা, সেই তরিকাই মেনটেন করতেছে, সেই তরিকাই মেনটেন করতেছে। এখন এরা যে চেঞ্জ হলে একটা কথা ছিল, কিন্তু এরা যতদিন পর্যন্ত ওই পাকিস্তানি ভাবধারা, এবং এখানে পাকিস্তান দূতাবাসের বিরাট ভূমিকা রয়েছে, আমরা সবাই জানি। অতীতে পাকিস্তান দূতাবাসের 3 জন ডিপ্লোম্যাটকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বুঝলেন? আজকে তো তারা একেবারে পাগল হয়ে গেছে, আবার বোধহয় চাচ্ছে যে 75-এর ঘটনা ঘটানোর জন্য। পাকিস্তানের উদ্দেশ্য তো একটাই, কারণ বঙ্গবন্ধুকে সেদিন হত্যা করা হয়েছিল কি জন্য? ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য না, মানে বাংলাদেশকে আবার পাকিস্তানে পরিণত করার জন্য। তাদের সেই মাথায়, পাকিস্তানের মাথায় সেই চিন্তা এখনও রয়ে গেছে। আমরা যদি এই সত্যটি উপলব্ধি করতে না পারি, তাহলে তো অবশ্যই আমাদের কঠিন বিপদ হবে। এবং সেই অর্থে তেল আর জলে তো মিল হতে পারে না। তবে তেলের সংখ্যা খুবই কম। এরা কত, সেই 71-ও ধরেন 20-25% ছিল, এখনও তাদের বংশধর ওই 20-25%-এর মধ্যে রয়ে গেছে। তারা সেই আপনার বিরাট লাঠি টাঠি নিয়ে বেরোয় শুক্রবার দিন জুমার নামাজের পরে। তার মানে এই না যে তারা সংখ্যায় বিরাট। তারা, আমরা যদি বেরোই, আমরা 71-এ তাদের যেভাবে পরাজিত করতে পেরেছিলাম, আমরা এখনো তাদের সেইভাবে পরাজিত ঐক্য কিন্তু একটা শুধু শব্দ নয়। আমরা জাতীয় ঐক্যের কথা বলি, তো আসলে ঐক্য হচ্ছে একটা সংস্কৃতি। এই সংস্কৃতিটা তখনই সম্ভব যখন আমার মুক্তিযুদ্ধের চেতনার আলোকে, অবিনাশী চেতনাকে ধারণ করে আমরা একটি জায়গায় আসতে পারবো। আমরা তো মনে করি যে বাংলাদেশে যারা সরকারি দলে থাকবে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা বিপক্ষ থাকবে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হোক, কিন্তু কাম্য, সেই কামনার যখন জায়গা থাকে, তখন স্বাভাবিক কারণে এই ঐক্যটা হওয়া সম্ভব নয়। যখন এখনো পর্যন্ত যুদ্ধ অপরাধীদের যে
সঙ্গী তাদেরকে নিয়ে যখন তারা রাজনীতি করবার চেষ্টা করেন, সেখানে আমি তো কোনো ওই ক্ষেত্রে কোনো আশার আলো দেখি না। দেখেন, আমি এখানে আরেকটা কথা বলতে চাই। আমাদের সংবিধান বঙ্গবন্ধু যেটা বলে দিয়েছিলেন, এখানে ধর্মের কোনো স্থান থাকবে না। সেখানে রাষ্ট্র ধর্মের জায়গা হয় কি করে? আমি তো এই যে ডক্টর মুরাদ হাসান, তাকে আমি 100 বার স্যালিউট দিই যে উনি সাহসের সাথে এই কথাটি বলেছেন। এখানে এই ব্যাপারটি এখনও আপিল বিভাগে পেন্ডিং আছে। আমরা আশা করি যে এই আগামী কয়েক বছরের মধ্যে এটি ফয়সলা হয়ে যাবে। এখানে রাষ্ট্র ধর্মের কোনো স্থান থাকতে পারে না। কারণ এখানে একটু অ্যাড করি, ধর্ম হয় মানুষের, রাষ্ট্রের ধর্ম থাকে, রাষ্ট্রে কোনো ধর্ম থাকতে পারে না। এখানে একটা কথা এবং যারা নাকি এই রাষ্ট্র ধর্ম করেছে, তারা সারা রাত্র সুরা পান করে তারপরে কাটাতো, তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক ছিল কত গার্লফ্রেন্ড। সেদিকে না যাই। শহীদ ভাই, সুবাদাটি কথা বলছেন যে সরকার এবং অপোজিশন দুটি হবে মুক্তিযুদ্ধের সপক্ষে, সেটি আমাদের কাম্য। তো সেই জায়গাটা আমরা পাবো, সেই প্রত্যাশার কথা দিয়ে আপনি শেষ করবেন। এখন তারা যেভাবে ইতিহাসকে বিকৃত করেছে, বঙ্গবন্ধুকে তো শুধু হত্যা করেন না, তার একেবারে রক্ত যাতে না থাকে বাংলাদেশে মুছে ফেলে তার শিশু ছেলে সব হত্যা করছে। তারপর 4 নেতা মনে করছে যে আরেকটা কাউন্টার কু হইতে পারে, হইলে আওয়ামী লীগের পক্ষ হইতে পারে, তখন এই 4 নেতাই তো আবার আওয়ামী লীগের হাল ধরবে, তাকেও রাখা যাবে না, তাকেও শেষ করে দিল। তারপর কত নিষ্ঠুর ইতিহাসের বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য কত রকম চেষ্টা করছে। তো তাদের মন মানে সেখান থেকে জীবনে চেঞ্জ হবে আমার তো মনে হয় না, কোনো সুযোগ নেই। সেই তাদের সেই মনে উদারতাই তো নাই, তারা তো এখনো সেই পাকিস্তানি দ্বারাই তারা আছে, সাইদের ছেলে সাইদের আছে। আমরা তো এরকম পেতে পারি, আমি আশা দেখি না, কিন্তু আমি আশা দেখি না যদি তারা চেঞ্জ কোনোদিন হয়, এরকম আলামত পাওয়া যায়। সে বলে যে আমার বাবা রাজাকার ছিল, ভুল করেছে, অন্যায় করেছে, তাদের সংখ্যা খুবই কম, 2-4 জন। এই যে জামাত বেশিরভাগই এই যে যারা যুদ্ধ অপরাধী যাদের ফাঁসি হলো, তারা এখনো তাদের বাবার নাম লেখে শহীদ। চিন্তা করেন, এই বঙ্গবন্ধুর বাংলাদেশে তারা শহীদ লেখার মতো সাহস পায় কি করে? জামাত কি কখনো ক্ষমা চাইছে যে আমরা ভুল করছি, এইটা স্বীকার করছে? কখনো করেনি। কাজে আমার মনে হয় এই গোষ্ঠীর কখনো মানসিকতা চেঞ্জ হবে বলে আল্লাহ যদি এই গোষ্ঠীর মন মানসিকতা চেঞ্জ হবে না, সেটা সত্যি বোঝাই যাচ্ছে। কিন্তু আমরা এরকম ধরতে পারি যে জনমতের মাধ্যমে অন্যরকম একটি গোষ্ঠী বের হয়ে আসবে, যারা হচ্ছে আপনার সপক্ষে, স্বাধীনতার সপক্ষে, মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্বাস করে। সেই আশাটা তো করতে পারি আমরা। হ্যাঁ, সেটাই আশা করতে পারি। মুক্তিযুদ্ধের পক্ষের একটি বিরোধী দল দরকার, শক্তিশালী বিরোধী দল দরকার মুক্তিযুদ্ধের পক্ষের, যাতে আওয়ামী লীগ তো সারা জীবন ক্ষমতা থাকবে না। কাজেই আসলে যেন ওই মুক্তিযুদ্ধের পক্ষের কি ক্ষমতা আসে, এইগুলি নিয়ে চিন্তা করা দরকার আমি মনে করি আর কি। আমি এই যে 4 জাতীয় নেতা যে জীবন দিয়ে গেছেন, তারা কিন্তু খন্দকার মোস্তাকের সাথে আপোষ করেনি এবং তারা জানতো তাদেরকে হত্যা করা হবে। এবং সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল সাফাদ ইসলাম, তখন তিনি কেবল সেনাবাহিনীতে প্রবেশ করেছেন এবং তার বাবা সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সৈয়দ নজরুল ইসলাম সাহেব তাদেরকে দেখেই বলেছিলেন, সাথে তার মাও ছিলেন, মানে সৈয়দ নজরুলের মিসেস ছিলেন, বলেছেন তোমার মাকে ময়মনসিংহে পাঠিয়ে দাও। আমাদেরকে ওরা নাম ধরে বলেছিলেন, ক্যাপ্টেন মনসুর আলী, কামারুজ্জামান, তাজউদ্দিন আহমেদ, আমাকে ওরা হত্যা করবে। কিন্তু তারা জানতেন, তারা কিন্তু এই জীবনটা বেছে নিয়েছেন এবং তারা কিন্তু এই পথ দেখিয়ে গেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের মানুষ মনে করা কোনো কারণ ছিল না যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার যে স্বপ্ন, তার যে আদর্শ, সে আদর্শকে হত্যা করা যাবে। তাহলে 3রা নভেম্বর সকালে এত বড় বিশাল মিছিল কিন্তু বেরোতো না। অতএব সেই জায়গার থেকে ডেকে আজকে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারছেন, তথ্য প্রযুক্তির এই কল্যাণে ইতিহাস উন্মোচিত হয়েছে। অতএব সেই প্রজন্ম গড়ে একেএম শহীদুল ইসলামের মতন আমিও খুব আশাবাদী, সেই প্রজন্ম কিন্তু আমাদেরকে পথ দেখাবে। কমিশনটা প্রয়োজন, এই জন্য কমিশনটা প্রয়োজন এবং এই জন্য অনেকে তো এইসব খবর জানে এবং এই সত্য তথ্যগুলোই উপস্থাপিত হওয়া দরকার। কেননা তারা এই 4 জাতীয় নেতা জীবন দিয়েছেন, তারা লড়াই সংগ্রামে প্রেরণা দিয়ে গেছেন। অনেক ধন্যবাদ একেএম শহীদুল হক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং শোভা সিংহর, আপনার 3 জনকে ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।